আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? কেরিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই বেসরকারি প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা একটু এক নজরে দেখতে চাই। গত 4 আগস্ট থেকে তারা আবেদনপত্র নেওয়া শুরু করেছে। কারা কিভাবে আবেদন করতে পারবেন আকিজ বশির গ্রুপে আমরা একটু দেখে নিতে চাই। প্রতিষ্ঠানের নাম আকিজ বশির গ্রুপ, পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। চাকরির ধরন ফুল টাইম, বয়সসীমা উল্লেখ নেই, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল মানিকগঞ্জ, অর্থাৎ ঢাকার বাইরে মানিকগঞ্জে তাদের যে অফিস রয়েছে বা কার্যক্রম রয়েছে সেখানে কাজ করতে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা তারা উল্লেখ করেছে এখানে, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, বেতনের বাইরেও, বেতন কাঠামোর বাইরেও এই সুবিধাগুলো তারা দেবে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করেছে। এবং আবেদনের নিয়ম যথারীতি akijboshir.com, অর্থাৎ তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়গুলো পুরো জানতে পারবেন যারা নিয়োগ প্রার্থী আছেন যারা। এবং আবেদনের শেষ সময় তারা বলছে 14 আগস্ট 2026। এ পর্যায়ে জানবো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের বিজ্ঞপ্তিতে তারা যেটি বলেছে যে মেশিন এবং প্রিন্ট মেশিন এবং স্ক্রিন মেশিন পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি, এবং গত 4 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 আগস্ট পর্যন্ত। সেই বিস্তারিত আমরা একটু জানতে চাই। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ যে পিএলসি, তাদের যে পদের নাম তারা বলছে প্রিন্টিং মেশিন অপারেটর, পদ সংখ্যা 10 জন। আমরা দেখছি যে এখানে 10 জনকে তারা নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা চেয়েছে জিএসসি 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে, অভিজ্ঞতা 2 বছর এবং চাকরির ধরন ফুল টাইম। বয়সসীমা তারা নির্ধারণ করে দিয়েছে কমপক্ষে 20 বছর হতে হবে এবং প্রার্থীর ধরন পুরুষ। আমরা বিভিন্ন ক্ষেত্রে চাকরির আবেদনের ক্ষেত্রে দেখে থাকি নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারেন, তবে এক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র পুরুষ যারা আছেন তারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কর্মস্থল গাজীপুর, অর্থাৎ এটিও আমরা ঢাকার বাইরে দেখছি। আগেরটি দেখছিলাম মানিকগঞ্জ, এখন দেখছি যে গাজীপুর। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা তারা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নীতিমালায় যে ধরনের তাদের সুবিধাগুলো দিয়ে থাকে সেই সুবিধাগুলোই তারা দেবে। এবং আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটে পাওয়া যাবে তাদের, এবং এই যে ওয়ালটন হাইটেকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলেই পাবে। এছাড়া আবেদনের শেষ সময় তারা বলছে 31 আগস্ট 2026। এ পর্যায়ে আমরা দেখব একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি পে রোল সাপোর্ট ও সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 4 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আমরা একটু দেখতে চাই বিস্তারিত তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারা আসলে কি কি যোগ্যতা চেয়েছে। প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি ব্যাংক এশিয়া পিএলসি, পদের নাম পে রোল সাপোর্ট ও সার্ভিস এক্সিকিউটিভ, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অভিজ্ঞতা তারা চেয়েছে 4 বছরের, চাকরির ধরন ফুল টাইম, বয়সসীমা উল্লেখ নেই, প্রার্থীর ধরন তারা বলছে নারী এবং পুরুষ, কর্মস্থল যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ ঢাকা সহ ঢাকার বাইরে যে তাদের শাখা রয়েছে সেই শাখাগুলো যে কোনো জায়গায় হতে পারে। বেতনের ক্ষেত্রে তারা বলছে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা যেটি রয়েছে সেগুলো ব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে। আবেদনের নিয়ম তারা বলছে ওয়েবসাইট, তাদের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেখানে এই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 19 আগস্ট 2026। এ পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। ব্র্যাক বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা জানি, এবং তাদের যে আর্কিটেক্ট, শেল্টার এবং HCMP বিভাগ রয়েছে সেখানে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে তারা, এবং 3 আগস্ট থেকে এই আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু বিস্তারিত আবেদনের বিষয়গুলো জানতে চাই যে তারা আসলে কি চেয়েছে এবং কি বলছে তারা। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক, প্রতিষ্ঠানের যে পদ রয়েছে যেটি বলছিলাম ডেপুটি ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, চাকরির ধরন চুক্তিভিত্তিক, বয়সসীমা উল্লেখ নেই,
প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, কর্মস্থল কক্সবাজার। অর্থাৎ আমরা এর আগেও বেশ কয়েকটি দেখছিলাম যে মানিকগঞ্জ এবং গাজীপুর, ঢাকার বাইরে যে নিয়োগ কর্মস্থল, আমরা এই ব্র্যাকের ক্ষেত্রেও দেখছি কক্সবাজারে। এবং যেহেতু এটি চুক্তিভিত্তিক একটি চাকরি এবং কর্মস্থল আমরা জানি যে ব্র্যাকের ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তাদের অফিস রয়েছে, তাদের কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের অংশ হিসেবেই এখানে কক্সবাজারে চাকরি করতে হবে সেই বিষয়টি তারা উল্লেখ করেছে। এবং বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার বিষয়গুলো তারা উল্লেখ করেছে, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটির 2 দিন এবং উৎসবকালীন বোনাস। এই স্বাভাবিক যে বেতন কাঠামো তার বাইরে এই সুবিধাগুলো তারা দেবে সেটি তারা উল্লেখ করেছে এখানে। আবেদনের নিয়ম যথারীতি bragg.net অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় তারা বলছে 12 আগস্ট 2026। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ডক্টর আদনান পাফেল, শিক্ষক ও আন্তর্জাতিক বিশ্লেষক। আদনান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন। আপনি দেশের বাইরে থাকেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, সেখানে শিক্ষকতা করেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যে প্রভাব, সেটি নিয়ে কথা বলবো। আপনি এই বিষয়েও এক্সপার্ট এবং আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি নীরব বিপ্লব এবং প্রতিনিয়তই এটি আপডেট হচ্ছে এবং মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবেও দাঁড়িয়ে যাচ্ছে কিনা এটি একটি সংশয় বা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে চাকরির বাজারে, আমাদের অনুষ্ঠানটা যেহেতু চাকরির বাজার, তার সাথে রিলেট করে যদি বলি, চাকরির বাজারে এআই এর প্রভাব কেমন বাড়ছে এবং ইতিবাচক নাকি নেতিবাচকভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং এখন টিভির সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যেটা বলছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু খুব দ্রুত আমাদের জীবনের প্রত্যেকটা ডাইমেনশনে কিন্তু যুক্ত হচ্ছে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা আমাদের ডে টু ডে শপিংয়ের ক্ষেত্রে হোক, সেটা পড়ালেখার ক্ষেত্রে হোক, ব্যাংকিং সেক্টরে হোক, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু শুরু হয়েছিল আমাদের জীবনটাকে আরও বেশি কনভিনিয়েন্ট করার জন্য। যেহেতু আমরা এমন একটা ওয়ার্ল্ডে বসবাস করি যেখানে ডিজিটাইজেশন অনেক আপনার অ্যাডভান্স হয়েছে, টেকনোলজি এখন কিন্তু আমাদের হাতের নাগালে। তো এই টেকনোলজি ব্যবহার করে মানুষের জীবনটাকে কিভাবে আরও বেশি কনভিনিয়েন্ট করা যায়, আমরা আরও কিভাবে বেশি প্রোডাক্টিভ হতে পারি, এই জন্যই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এসেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা পজিটিভ না নেগেটিভ, এটা আমি মনে করি যে এটা ডাবল এজ শর্ট। এটার পজিটিভ সাইডও আছে, দুটো দিকে আছে। এটা এখন যে ইউজার তার উপর নির্ভর করছে। যে সোসাইটিতে আমরা বসবাস করছি, আমাদের যে গভর্নমেন্ট আছে, আমাদের যে নীতি নির্ধারক আছে, আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ইনস্টিটিউশন আছে, তারা এটা কিভাবে ইউজ করে সেটার উপর নির্ভর করছে। এবং আমি মনে করি এখানে ইয়াং যারা আছে, যেহেতু আপনার অনুষ্ঠানটা চাকরি নিয়ে, জব অপরচুনিটি নিয়ে, সেটা বাংলাদেশে হোক বা বহির্বিশ্বে হোক, আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক জব ক্রিয়েট হচ্ছে, আবার অনেক জব কিন্তু দিন দিন হারিয়েও যাচ্ছে। আমরা কিভাবে আমাদেরকে আপস্কিল করতে পারি, আমরা কিভাবে এই টেকনোলজিটাকে ব্যবহার করে আমাদের চাকরির যে সম্ভাবনাগুলো সেগুলো আরও ভালোভাবে কিভাবে অ্যাভেল করতে পারি সেটার উপর কিন্তু নির্ভর করছে। ট্রেনিং, প্রপার ইনফরমেশন, আপস্কিলিং, এগুলোর উপর কিন্তু নির্ভর করবে আমরা কি সেটাকে পজিটিভলি ব্যবহার করতে পারবো নাকি নেগেটিভলি ব্যবহার করতে পারবো। যেটি বলছিলেন যে চাকরির একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে, আবার সংকটও দেখা যাচ্ছে। একটু যদি জানতে চাই, এআই এর কারণে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কোন কোন পেশাগুলো ঝুঁকির মধ্যে আছে? আমি মনে করি যে ফ্রন্টলাইন জব যেগুলো, সেগুলো সবচেয়ে বেশি রিস্ক। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জনক প্রফেসর জেফ্রি, উনি বলছিল যে ইন নিয়ারার ফিউচার শুধু প্লাম্বারের জব যেটা, সেই জবটাই সবচেয়ে সেফ সিকিউরড। আপনি গ্যারেজে যারা চাকরি করে, ম্যানুয়াল যে জবগুলো, সেই জবগুলো সেফ অ্যান্ড সিকিউরড। বাকি যেই জব, প্রত্যেকটা জব, আমি শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, আপনি সাংবাদিক, এই সব জব কিন্তু এনি টাইম ইন নিয়ারার ফিউচার ভ্যানিশ হয়ে যেতে পারে। আমি যুক্তরাজ্যে থাকি, আমি যদি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি প্রথম যখন লন্ডনে মুভ করি অনেক বছর আগে, তখন আমি দেখেছি যে লন্ডন, আপনি জানেন লন্ডনে টিউব আছে, মাটির নিচে যে
পাতাল যে ট্রেন, সেই ট্রেন আছে এবং পৃথিবীর সবচেয়ে পুরাতন আন্ডারগ্রাউন্ড ট্রেন নেটওয়ার্ক। প্রত্যেকটা ট্রেন স্টেশনে কিন্তু টিকিট অফিস ছিল। এখন কিন্তু আপনি যদি যান যে সবচেয়ে বড় যেই ট্রেন স্টেশনগুলো, যেখানে এভরিডে হাজার হাজার মানুষ ব্যবহার করে, আপনি দেখবেন যে হার্ডলি কোনো ধরনের টিকিট অফিস আছে। সব কিছু কিন্তু এখন ডিজিটাল হয়ে গিয়েছে, অটোমেটিক হয়ে গিয়েছে। আমরা কিন্তু ক্যাশলেস হয়ে যাচ্ছে আমাদের সোসাইটি, এবং আমার কাছে মনে হয় করোনা ভাইরাস প্যান্ডেমিকের পরে এই জিনিসটা আরও অনেক বেশি বেড়েছে। সো ক্যাশলেস যদি হয়ে যায় তাহলে তো আপনি আর ব্যাংকে যাচ্ছেন না। যদি আপনি ব্যাংকে না যান তাহলে ব্যাংকের যে ক্যাশিয়ার তার কিন্তু আর চাকরি থাকছে না। আপনার যে অ্যাসিস্ট্যান্ট, গুরুত্ব কমে যাচ্ছে। অ্যাবসলিউটলি। আপনার যে এখন আপনি একটা অফিসের বস, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার কেন? আপনার ডায়েরি মেনটেন করার জন্য, আপনার ইমেলটা ঠিক মতন ড্রাফট করার জন্য। এগুলো তো এখন সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারছে। আপনি যদি দেখেন যে প্যারালিগাল যারা মাত্র ল পাস করে বিভিন্ন ভালো ভালো ল ফার্মে জয়েন করছে, ভেরি স্মার্ট ইন্টেলিজেন্ট পিপল, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দে ক্যান ড্রাফট বেটার দেন দোজ প্যারালিগালস। তো আপনি যদি একটা ল ফার্ম চালান, আপনি তো চিন্তা করবেন যে আপনার টাকা কিভাবে বাঁচানো যায় এবং আপনি কিভাবে কনভিনিয়েন্ট ওয়েতে আপনার এবং ফাইন্যান্সিয়ালি এফেক্টিভ ওয়েতে আপনার অর্গানাইজেশনটাকে রান করতে পারেন। সো এইখানে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু ভাবার চিন্তার আছে, এবং আমি মনে করি আপনার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমি কনভিন্স না যে আমাদের বাংলাদেশের নীতি নির্ধারকরা, আমাদের সোসাইটি এই ব্যাপারটা নিয়ে কথা বলছে কিনা। আমার কাছে মনে হয় যে অন্যান্য ম্যাটার নিয়ে আমরা যেই রকম কনসেন্ট্রেশন দিই, অফকোর্স আমি বলছি না যে অন্যান্য ম্যাটারগুলো ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে মনে হয় যে বহির্বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে সোসাইটিকে চেঞ্জ করে দিচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টর, সেইটার একটা স্পিল ওভার এফেক্ট কিন্তু আজ হোক কাল হোক বাংলাদেশেও আসবে। আমরা রেডি কিনা, আমাদের এডুকেশন সেক্টর, আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের অন্যান্য সকল সেক্টর, আমাদের গভর্নমেন্ট, আমরা রেডি কিনা, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা রেডি কিনা, আমার কাছে মনে হয় সেটা নিয়ে একটু ভাবা। পাভেল ভাই, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটার গুরুত্ব এবং চ্যালেঞ্জগুলো কি সেটি জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার, আমাদের সাথে আছেন ডক্টর আদনান পাভেল। আমরা বিরতির আগেও অনেকগুলো কথা বলছিলাম। আপনি দীর্ঘদিন আপনার ইউকেতে থাকার, যুক্তরাজ্যে থাকার অভিজ্ঞতা শেয়ার করছিলেন। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করছে এখন বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা চ্যালেঞ্জিং এবং আপনার প্রস্তুত কিনা, এই বিষয়টা নিয়ে জানতে চাই। আমার কাছে মনে হয় যে আমি বিরতির আগেও বলছিলাম যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, পশ্চিমা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা রিভলিউশন ঘটাচ্ছে। অনেকে চাকরি হারাচ্ছে, আবার অনেকে কিন্তু চাকরি পাচ্ছে। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যেটা বলছিলাম যে ডাবল এজ শোর্ড, আমরা এটার পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। আমরা কিভাবে এটাকে পজিটিভলি ইউজ করতে পারি সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমার কাছে মনে হয় এই ব্যাপারে আরও অনেক বেশি কথা বলা উচিত। এখন অনেক আপনার এআই টুল আছে যারা শিক্ষার্থীরা ব্যবহার করে। আপনি এখন তাদেরকে কিন্তু বলতে পারবেন না যে এটা তুমি একদম ব্যবহার করবে না, কিন্তু কিভাবে আমাদের ইন্টিগ্রিটি বজায় রেখে আমরা সেটাকে ইউজ করি, আমরা এমনভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করি যেন সেটা আমাদের রিপ্লেসমেন্ট না হয়ে যায়, রেদার আমাদেরকে অ্যাসিস্ট করে, সেটা কিন্তু খুব গুরুত্ব বহন করে। প্রাতিষ্ঠানিকভাবে করা দরকার অবশ্যই, এই যে প্রশিক্ষণ দেয়া কিংবা অবশ্যই আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিগুলোতে যখন সেমিস্টারে ক্লাস হয়, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে আরও গুরুত্ব দেওয়া উচিত। এই ব্যাপারে একাডেমিক যারা আছে তাদের আরও বেশি কথা বলা উচিত। ইউনিভার্সিটির পক্ষ থেকেও আমার মনে হয় যে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এখন যেই চাকরির যে ডিমান্ডটা আছে, আজ থেকে 5 বছর পরে ওই সেক্টরটা যদি না থাকে তাহলে কিন্তু সেই চাকরি, সেই ডিমান্ডটা থাকবে না। আপনি এখন যে ইন্টার পাস করলো, এইচএসসি পাস করলো, সে ইউনিভার্সিটিতে যাচ্ছে যে আমি 5 বছর পরে আমি এই সাবজেক্টটা পড়বো যেন 5 বছর পর আমি এই চাকরিটা পেতে পারি। কিন্তু 5 বছর পরে যদি সেই চাকরিটা না থাকে তাহলে কিন্তু ডিফিকাল্ট। আপনি জানেন যে বাংলাদেশের সোসাইটি আস্তে আস্তে কিন্তু ইন্ডাস্ট্রি বেসড সোসাইটি থেকে সার্ভিস বেসড সোসাইটিতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে কিন্তু এখন বিভিন্ন সেক্টর আস্তে আস্তে ই কমার্স অনলাইনের দিকে মুভ করছে।
সো আমাদের এই যে ট্রান্সফরমেশন, আমার কাছে মনে হয় যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেইখানেও কিন্তু একটা বড় ধরনের রিফ্লেকশন দরকার আছে। আমরা শুধু কথা তো আমরা অনেক বলেছি, কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের বাস্তবে সেটা করা উচিত। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমি মনে করি আমাদের টকশোগুলোতে, আমাদের নীতি নির্ধারকরা, আমাদের ইউনিভার্সিটিগুলোতে এইগুলো নিয়ে আরও অনেক বেশি কথা বলা উচিত। আদারওয়াইজ অ্যাজ এ সোসাইটি আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। আমাদের প্রতিবেশী দেশ যারা আছে তারা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাবে এবং ইকোনমিক্যালি কিন্তু আমরা পিছিয়ে যাব। রাইট, আমরা শেষের দিকে আছি। এখন শেষ দিকে একটু জানতে চাই, পরামর্শ দিবেন আপনি প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে এই যে চাকরির বাজার কিংবা শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলার যে বিষয়গুলো রয়েছে, নিশ্চয়ই এখন প্রযুক্তির সাথে পাল্লা দিয়েই তো আমাদেরকে ছুটতে হবে। সেই পরামর্শগুলো একটু দেবেন, কিভাবে আমরা এগিয়ে যাব, কিভাবে এআইকে ব্যবহার করব পজিটিভ কাজে, ইতিবাচক কাজে। অবশ্যই আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে সরকারের উচিত, এটা পশ্চিমা বিশ্ব আমরা দেখতে পাচ্ছি, সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে খুব নেগেটিভ কিছু কিছু সেক্টরে, এর মাঝে এটার মিলিটারি ইউজটার ব্যাপারে, কিন্তু কিছু কিছু সেক্টরে কিন্তু গভর্নমেন্ট খুব পজিটিভ, স্পেশালি ব্যাংকিং সেক্টরে, ফিনটেকের ক্ষেত্রে। তাছাড়াও আপনার আরও যেসব ছোটোখাটো ম্যাটার আছে সেখানে প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি ধরেন আজকে আমি আপনার স্টুডিওর যে লোকেশন, এটার আশেপাশে যদি বৃষ্টি হয়, আপনার কোনো বন্ধুবান্ধব কিন্তু বা কোনো কলিগ খবর দিবে যে তুমি বিল্ডিং থেকে বের হওয়ার সময় কিন্তু ছাতা নিয়ে বের হয়েও, বিকজ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা, এটার দায়িত্বটা কার? এই যে আমাদের নীতি নির্ধারক যারা আছে, গভর্নমেন্টে যারা চাকরি করে, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, সবার কিন্তু দায়িত্ব, শুধু কিন্তু গভর্নমেন্টের না, সকল রাজনৈতিক দলের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারক যারা আছে, একাডেমিক যারা আছে, সবার কিন্তু দায়িত্ব যে পশ্চিমা বিশ্বে এই ধরনের চেঞ্জগুলো অলরেডি আসছে। মোস্ট অফ দ্য ব্যাংক, এখন আপনি দেখবেন যে আমি লাস্ট কবে ইউকেতে আমার ব্যাংকে গিয়েছি আমি ভুলে গিয়েছি, কারণ আমার তো দরকার নেই। আমি লাস্ট কবে ক্যাশ ক্যারি করেছি আমি ভুলে গেছি। প্রযুক্তির মাধ্যমে সব কিছু হচ্ছে, আপনি অ্যাবসলিউটলি সেইটার স্পিল ওভার এফেক্ট তো বাংলাদেশেও আসবে। তো আমার কাছে মনে হয় যে এই ইনফরমেশনটা, আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে ব্যবহার করে আমাদের ইয়াংদেরকে আমরা কিভাবে ট্রেন করতে পারি যে এই অ্যাপগুলো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের জানার জন্য, তোমাদের শেখার জন্য, আপস্কিলিংয়ের জন্য। আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এবং ইউনিভার্সিটিগুলোর উচিত তাদের কারিকুলামের মাঝে এইগুলোকে ইনক্লুড করা। গভর্নমেন্টের উচিত এমনভাবে এগুলোকে রেগুলেট করা যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বুমিং ইকোনমিক অপরচুনিটি সেগুলো যেন ঠিক থাকে, বাট এটার যেন অ্যাবিউজটা যেন না হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে পাভেল ভাই। খুব কম সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেগুলো নিশ্চয়ই আমাদের যারা চাকরি প্রার্থী আছে তাদের কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছে চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।